বইমেলা শুরু হয়েছিল ছুটির দিনে এবং সেই দিনেও কিন্তু পাঠকের পদচারণা এই বইমেলা প্রাঙ্গণে ছিল। এবং আজকেও যখন এসেছি মনে হচ্ছে আজকেও ছুটির দিন, কারণ বইমেলা প্রাঙ্গণে আজকেও কিন্তু পাঠকের সমাগম অনেক বেশি। অনেক বেশি। গতকালও ছুটির দিন ছিল, গতকালও অনেক ভিড় ছিল এবং আজও কিন্তু কিছুক্ষণ আগেই ৩টার সময় মেলার গেট খুলে দেওয়া হয়েছে, এখন কিন্তু বেশ ভিড়। হ্যাঁ, এবং সত্যি কথা বলতে কি এই যে পাঠকের পদচারণা এটা আসলে ভীষণ রকম ভালো লাগায় আবিষ্ট করে রাখে, এবং শেষ বিকেলের আলোয় বইমেলার যে আভাটা সেটা এত দারুণ। সেই আবির মেখে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইনস্টার ফ্রিজ বর্ণমালার বইমেলায়, এবং আপনাদের সাথে আছি আমি নীল মাহবুব, এবং আমি বলে দিচ্ছি আমাদের সাথে আছে জিনিয়া কবির সূচনা। আজকে তাহলে তুমি পুরো টাইম কথা বলবে, আমি আর কোনো না না না, এরপর বাকিটা সময় তুমি কথা বলবা, বইমেলার গল্পটা জানাও। অবশ্যই। পুরো বইমেলা জুড়ে কিন্তু আমরা ১ম দিন থেকে যেটি দেখছি, এটি আমার কাছে বেশ ইতিবাচক মনে হচ্ছে। যে ১ম দিন থেকে কিন্তু জমে উঠেছে প্রাণের এই বইমেলা এবং আ এই বইমেলার সাথে যেমন আড্ডা জড়িয়ে আছে, তেমন আমাদের সাহিত্য, সংস্কৃতি সব লেখক প্রকাশকের আড্ডা জমেছে শুরুর দিন থেকে এবং নতুন বই আসছে প্রতিদিন। নতুন, নতুন বই আসছে স্টলগুলোতে, প্যাভিলিয়নগুলোতে এবং কিছু আ অনেক আ এখনো কিন্তু আস্তে আস্তে গুছিয়ে উঠছে গুছিয়ে এবং উঠছে আগের এবং থেকে অনেক বেশি গুছিয়ে এটি উঠেছে। আসলে প্রতি বছরই হয়। আমরা দীর্ঘ সময় ধরে বইমেলা দেখছি এবং প্রতি বছরই কিন্তু এক সপ্তাহ হ্যাঁ, এবং বইমেলা প্রাঙ্গণ এমন একটা প্রাঙ্গণ যে প্রাঙ্গণে আসলে আমরা এর আগেও বলেছি যে ১১ মাস পর এমন এমন কিছু মুখের সাথে দেখা হয়ে যায় যে মুখগুলো ভীষণ রকম ভালো লাগার এবং ভীষণ রকম আপন। এবং এই মুহূর্তে আমাদের সেরকমই কিছু মুখের সাথে দেখা হয়ে গেছে, আমরা তাদের সাথে আসলে পরিচয় করে দিতে চাই। আমাদের সাথে আছেন কবি শাহেদ সাহেব। কায়েস, এবং পাশাপাশি আমরা দুইজন প্রিয় মুখ পেয়েছি যাদের সাথে মানে এই বইমেলা প্রাঙ্গণে আসলে হঠাৎ করে দেখা হয়ে গেল, মনে হচ্ছে যে কতদিনের দেখা না হওয়া গল্পগুলো আবার ঝাঁপি মেলে বসলো। এবং বইমেলায় কিন্তু এটা হয়নি। যাদের সাথে তোমার সারা বছর দেখা হয় না, অন্তত বইমেলায় কিন্তু তাদের সাথে একবার হলেও দেখা হয়। হ্যাঁ, এবং আমাদের সাথে আছে মুসা আকন্দ, এবং তিনি কিন্তু একজন আবৃত্তি শিল্পী। আমাদের খুব ভালো হয়েছে যে আজকে একজন কবিকেও পেয়েছি, সাথে একজন আবৃত্তি শিল্পীও আছে এবং সাথে একজন শ্রোতাও আছে। বাহ! দারুণ দারুণ নীল। দারুণ এবং সাথে তুমি আমিও আছি। আছি। প্রথমে শাহেদ কাজ ভাই আপনার কাছে যেতে চাই। এবার বইমেলায় নতুন যে বইটি এসেছে, সেই বইটির নাম এবং সেই বইটি কোন প্রকাশনী থেকে এসেছে এবং কি ধরনের কবিতা আছে এই বইটি এসছে বৈভব প্রকাশনা থেকে। বইটির নাম হচ্ছে নৈরাজ্যবাদী হাওয়া কবিতার বই। এবং এটা আসলে হয় কি যে এক স্পেসিফিক কোনো বিষয় বলা একটু কঠিন। নানান কঠিন বিষয় হয়ে অনুষঙ্গ যায়। আছে, জীবন, প্রকৃতি, প্রযুক্তি, বিজ্ঞান এবং এই যে মানুষের সঙ্গে প্রকৃতির প্রযুক্তির যে মিথস্ক্রিয়া, এই বিষয়গুলো আছে। কোনো কোনো কবিতার মধ্যে আছে যে মানুষের যে সম্পর্কের জায়গাটি হিউম্যান রিলেশনশিপ সেগুলো বিষয় আছে। কোনো কবিতায় আছে হিউম্যান স্ট্রাগল, এবং যেটা হচ্ছে হয়তো আমার আমার যেমন আমি বলি যে আমি কবিতা লিখি না, আমি নিজেকেই লিখি। আমার সঙ্গে যে অভিজ্ঞতা, আমার জীবনের যে অভিজ্ঞতা এবং আমার সঙ্গে এই যে পারিপার্শ্বিক বস্তুগত যে জগৎ, সেই জগতের সাথে যে মিথস্ক্রিয়া সম্পর্ক, টানাপোড়েন, সেই বিষয়গুলো কবিতায় নানাভাবে। এই মুহূর্তে যেহেতু একজন আবৃত্তি শিল্পী আছে সূচনা, তুমি কি তার কণ্ঠে অবশ্যই এবং আমি নৈরাজ্যবাদী হাওয়া থেকেই শুনতে চাই তার কণ্ঠে দুটো লাইন। মুসা আকন্দ যদি আমাদেরকে দুটো লাইন শোনান। ধন্যবাদ। আমি এসেছিলাম এই যে বই দেখছিলাম, তো শাহেদ কায়সার বাইরে লেখা বই নৈরাজ্যবাদী হাওয়া। চেষ্টা করছি সেখান থেকে ২ লাইন। রাস্তা বাড়িয়ে দিয়েছে পা, নিম বিছানো পথে রাস্তা থেকে পথ, অহেতুক কোলাহল থেকে গভীর নির্জনে। অরণ্যের সান্দ্র হাওয়ায় ফুটে আছে ভেজা স্বর, মধ্যাকর্ষণ এড়িয়ে উড়ছে নিম ফুল মহাশূন্যে। ছায়ার ভারে বেঁকে যাচ্ছে পা, পথের নিশানা প্রতিটি পথের বাঁকে প্রতীক্ষায় থাকে কোনো না কোনো গন্তব্য। প্রতীক্ষায় থাকে কোনো না কোনো গন্তব্য। অনন্য অসাধারণ লিখেছে আমাদের শাহেদ কায়েস ভাই। এই 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 কথাটা শুনবো হচ্ছে আমরা শ্রোতার কাছ থেকে। অবশ্যই নীল, আমি এই কথাটি বলতে চাচ্ছিলাম যে প্রতীক্ষায় থাকে আসলে কোন গন্তব্য এবং সেটা শুনে তার কেমন লাগে। এবং কবির কবিতা কেমন লাগলো, সাথে আবৃত্তি আবৃত্তি শিল্পীর কেমন লাগলো? আবৃত্তিটা আসলে কেমন লাগলো? কবির কবিতা সম্পর্কে আসলে কিচ্ছু বলার নেই, শুধু এক কথায় মুগ্ধতা। একটা শব্দ আপনার জন্য খুবই চমৎকার, শব্দ গাঁথনি অসাধারণ। আর আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন তার সাথে আমি একটু বলতে চাই যে আসছে ভালোবাসা দিবসে আমাদের দুজনের কবিতা আসছে একসাথে। তো সেখান থেকে আসলে মুসার কবিতার আবৃত্তির আমি একজন অন্ধভক্ত, খুবই দারুণ পড়ে। আর ভালোবাসা দিবসে আমাদের দুজনের পক্ষ থেকে থাকবে এক রাশ ভালোবাসা।
দারুণ দারুণ। সূচনা, বইমেলার আবেগটা সম্পর্কে কি আসলে জানতে চাও? বইমেলায় আসলেই সবাই কিন্তু নান্দনিক সাজে সবাই সেজে আসে। নান্দনিক সাজে সেজে আসে এবং ফাগুন কিন্তু এখনো কিন্তু ফাগুন আসেনি, কিন্তু ফাগুনের রং কিন্তু লেগে গেছে বইমেলায় এবং একদম ফুলে ফুলে সেজে এসেছি ফাগুনের আগাম রং। বার্তা, তার সাথে ভালোবাসা দিবসে সবকিছু মিলে একটা রঙিন ক্যানভাস, এই শব্দগুলো আমি শিখেছি তার কাছ থেকে। আচ্ছা, বইমেলার পুরো রংটা যদি একটু বলেন, এই অনুভূতির সাথে মিশে যাওয়া, এই যে চতুর্থ দিনই বইমেলায় চলে এসেছেন, সেই আবেগটা কি? দারুণ আসলে বাঙালি সংস্কৃতির এটা একটা ঐতিহ্য। এই সময়টুকুতে আমার মনে হয় যে আমাদের পরিপূর্ণ ভেতরের যে সত্তাটা একদম মিলেমিশে একাকার হয়। ভালোবাসা, বইয়ের নতুন পাতার ঘ্রাণ আর মানুষের এক ধরনের বাঙালিয়ানা আমরা বলতে ভুলেই গিয়েছি। এই সংস্কৃতি একদম অন্যরকম টার্ন আউট করছে। সেই জায়গা থেকে আমরা যখন নিজস্ব মাটির সোঁদা গন্ধ আর বইয়ের নতুন পাতার গন্ধ মিলেমিশে যখন একাকার হয়, তখন আমার মনে হয় যে বইমেলায় আসার সার্থকতা অনেক বেশি। এবার একটু শাহেদ কায়েসের কাছে আরেকবার যেতে চাই, সেটি হচ্ছে যে ফাগুনের হাওয়া নিয়ে এসেছে, আপনি নিয়ে এসেছেন নৈরাজ্যবাদী হাওয়া। তো এই যে পরিবর্তিত একটা প্রেক্ষাপট, নতুন একটা বাংলাদেশ, তো সেখানে কি হাওয়াটা এখনো কি নৈরাজ্যবাদী? নৈরাজ্যবাদ সবসময় যে খারাপ তা না। অ্যানার্কিজম হ্যাঁ, এটা স্বাভাবিকভাবে মনে হইতে পারে যে অনেক কিছু এটা নেগেটিভভাবে মনে হইতে পারে। কিন্তু অ্যানার্কিস্ট সেটা কি? মানে সেটা হচ্ছে ধরেন এক ধরনের প্রতিবাদ, বিদ্রোহ, সেটা যে সবসময় রাষ্ট্রীয়, সবসময় যে আপনার সমাজে ঘটে তা না। আমাদের জীবনেও কিন্তু নানান ধরনের বিদ্রোহ, প্রতিনিয়ত কিন্তু আমাদের শরীরের ভিতরে নানান ধরনের বিক্রিয়া ঘটছে। তো আসলে নৈরাজ্যবাদী হাওয়া যখন এটা হয়, এটা রাষ্ট্রীয় জীবনে, সমাজ জীবনে নানাভাবেই আসে। সেটাকে আসলে সবসময় যে এই বিষয়টা নেগেটিভ তা কিন্তু না। এখানে অনেক পজিটিভ বিষয় আছে। আর ভাঙার জন্য কিন্তু গড়তে হয়। ভেঙে, ভেঙে কিন্তু গড়তে হয়। গড়ার জন্য কিন্তু ভাঙতে হয়। আমরা আসলে ইতিবাচক চিন্তাটাই করব। যতই যাই হোক, নৈরাজ্যবাদীর ভেতরেও কিন্তু আমরা ইতিবাচকতাই খুঁজে নিই। হ্যাঁ, তবে সেখানেও আমি আসলে কিছু বিষয়ে কথা বলতে চাই। এই মুহূর্তে আমাদের সাথে আছেন আরো একজন লেখক। তার একটি নতুন বই এবার বইমেলায় এসেছে। নাম হচ্ছে মোজো থেকে মনিটাইজেশন, বাহ! ডিজিটাল কনটেন্টের শুরু থেকে শেষ। এই বইমেলায় যখন আমরা আসি তখন কিন্তু দেখতে পাই যে অনেকেই কিন্তু মোবাইলে কনটেন্ট তৈরি করছে, অনেকেই মোবাইল জার্নালিজম করছে। তো এই বইটি আসলে সেই জায়গায় যে যারা আসলে ডিজিটাল কনটেন্ট বানাচ্ছে তাদের আসলে কেমন হওয়া উচিত? কারণ সেখানে কিন্তু ডিজিটাল চেক ফ্যাকিং যে একটা ব্যাপার আছে সেটাও কিন্তু, কারণ গুজব এবং মিথ্যা তথ্য কিন্তু আসলে ছড়িয়ে যায়। তো প্রথমেই আপনার কাছে জানতে চাইবো আলী আহমেদ নেমান, সেটি হচ্ছে যে এই বইটি আসলে কি কি বিষয় এখানে আসলে সংযুক্ত করেছেন আপনি? ধন্যবাদ আপনাদের। আমার এই বইটিতে একেবারে বেসিক লেভেল থেকে আপনার একটা ভিডিও তৈরি করার জন্য আমাদের যে গ্রামাটিক্যাল বিষয়গুলো জানতে হয়, সেই সবগুলো বিষয় এখানে রয়েছে। যেমন সিকোয়েন্স কিভাবে তৈরি করতে হয়, একটা শট কিরকম হতে পারে, কতগুলো শটের সমন্বয়ে একটা সিকোয়েন্স তৈরি হয়, একটা শটের ভাষা কি। আমরা যে ছবিগুলো দেখি, আমার এই যে ফ্রেমটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটা ভাষা আছে। এটা একটা ক্লোজ শট। আমার উপরে কিছুটা জায়গা রেখেছেন, তিনি শুট করছেন তিনি। কেন রেখেছেন এগুলোর একটা ব্যাখ্যা আছে। সেই ব্যাখ্যাগুলো এই বইটার ভিতরে পরিষ্কারভাবে আছে। এটা হচ্ছে টেকনিক্যাল দিক থেকে। আর থিওরিটিক্যাল দিক থেকে একটা স্ক্রিপ্ট কিভাবে লিখতে হয়, একটা স্টোরি কিভাবে বলতে হয়, আমাদের সফট স্টোরিগুলোর ট্রিটমেন্ট কিরকম হতে পারে, সেই বিষয়গুলো এখানে লেখা আছে। আর গুরুত্বপূর্ণ বিষয়, সমসাময়িক বিষয়ের উপরে যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ফ্যাক্ট চেকিং এর উপরে যথেষ্ট এটার ভিতরে ভালো কিছু ডিজিটাল প্ল্যাটফর্মের ঠিকানা তুলে দেওয়া হয়েছে, যেখান থেকে আপনারা ভিডিও এবং স্টিল ইমেজগুলোর ফ্যাক্ট চেকিং করতে পারবেন। এছাড়া কিছু টেকনিক্যাল বিষয়ও তুলে দেওয়া হয়েছে, যেগুলো মূলত কোনো ডিজিটাল প্ল্যাটফর্মে আপনি পাবেন না, কিন্তু আপনার নিজের থেকে গ্রো করবে যে আমি কিভাবে একটা বিশ্বস্ত তথ্য আমি সংগ্রহ করব। আমি একটা তথ্য দেখলেই সেটা বিশ্বাস করব না, এরকম বেশ কিছু বিষয় এখানে রয়েছে। আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে যে এই বইটা আপনি যদি নেন, বা এই বইটা ছাড়াও আপনি আমাদের যে প্ল্যাটফর্মটি রয়েছে ক্লিক অ্যান্ড টেক, ওইখানে গেলেও আপনি এই বইয়ের সব ধরনের সহযোগিতা ওখান থেকে আপনি পাবেন। ধরেন আমরা একটা বই নিলাম, সেটার কোনো প্রশ্ন তৈরি হলে সেটার উত্তরটা আমাদের পাওয়া একটু ডিফিকাল্ট হয়ে যায়। এক্ষেত্রে সেই সুবিধাটা আছে, আমরা ওই প্ল্যাটফর্মের মাধ্যমে আপনাদের ওই প্রশ্নগুলোর উত্তর দিব এবং আমরা চেষ্টা করব আপনার সাথে আপনার এই জার্নিটায় সহযোগী হতে। দারুণ বই। দারুণ বই, এবং তার মানে এই বইটি আসলে গণমাধ্যম কর্মীদের জন্য কিন্তু, যেহেতু সেখানে একটা পরিবর্তন আসছে কিন্তু। জি, গণমাধ্যম কর্মীদের জন্য এটা প্রয়োজনীয়। যারা গণমাধ্যম কর্মী হিসেবে নিজেকে নিয়ে আসছেন, পড়াশোনা করছেন সাংবাদিকতা বিভাগে, তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ। এবং তার চেয়ে বড় যে এটা গুরুত্বপূর্ণ, আমরা তো এটার সাথে রিলেটেড আছি, যারা ব্লগিং করছেন, যারা বিভিন্ন জায়গায় আমরা ভিডিও কন্টেন্ট বানিয়ে আপলোড করে দিচ্ছি, কিন্তু এটার ইম্প্যাক্ট সম্পর্কে আমরা জানি না। হুম, হুম। তো আমাদের ওই ইম্প্যাক্ট সম্পর্কে জানতে হবে, ভিডিওগুলোর গুরুত্ব সম্পর্কে জানতে হবে। আমরা যে তথ্যটা সংগ্রহ করছি এবং মানুষের সামনে ছড়িয়ে দিচ্ছি, এটা যে কতখানি ইম্প্যাক্ট যা দেশের উপরে পড়তে পারে, সেটা সম্পর্কে জানতে হবে এবং এখান থেকে কিছু জিনিস এখান থেকে নিয়ে নিতে হবে।
এবং এই মুহূর্তে আমরা যেটা বলছিলাম বইমেলাতেও কিন্তু অনেকেই ডিজিটাল কন্টেন্ট তৈরি করছে এবং কাজ করছে। তো তাদের জন্য কিন্তু এই বইটি ভীষণ রকম গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এবং পাশে কিন্তু পাঠকও আছে, কারণ লেখক কবিও আছেন এবং সবাই কিন্তু আসলে পাঠক। লেখক হলেও সে পাঠক, শ্রোতা হলেও সে পাঠক, দর্শক হলেও সে পাঠক। তো এই যে বইটি মোজো থেকে মনিটাইজেশন এবং লেখক যেটি আসলে বলল, এই বইটি আসলে কতটা গুরুত্বপূর্ণ বর্তমান প্রজন্মের জন্য যারা আসলে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করতে চায়? অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি তো বলবো যে আপনাকে অসংখ্য ধন্যবাদ। একদম সময়োপযোগী একটা বই লিখেছেন আপনি। কারণ অনেকেই কনটেন্ট বানাচ্ছে কিন্তু তারা আসলে জানে না কখন মনিটাইজেশন পাবে। কনটেন্ট ক্রিয়েশন আসলে কোন স্টেপগুলো ফলো করা উচিত। ইভেন আমার জন্য আমি এই বইটি পড়ে আসলে আজকে থেকে শিখবো যে কিভাবে আমি মনিটাইজেশন পেতে পারি, এবং এটা এই সময়ের দাবি আসলে। থ্যাংক ইউ। বইটি পড়তে গেলে আগে কিনতে হবে। যাই হোক, সবাইকে ধন্যবাদ বইমেলার গল্পগুলো একটু ভাগাভাগি করে নেবার জন্য। আর সূচনা, এই যে বইমেলার ছোট ছোট গল্পগুলো, এই গল্পগুলো কিন্তু আসলে ভীষণ রকম মজার। ভীষণ রকম মজার নীল, এবং এই যে দেখো একই সাথে কবি যিনি আবৃত্তি করছেন তিনিও আছেন, আবার শ্রোতাও আছেন, এবং যিনি শ্রোতা তাদেরও আবার ভালোবাসার দিবসে একটি আবৃত্তির অ্যালবাম আসছে। মানে সব কত দারুণ নীল দেখো, এবং তুমি যেখানেই তাকাবে সেখানেই ছোট ছোট গল্প দেখবে। এবং আমাদের ভিতরেও ছোট ছোট গল্প তৈরি হয়, যেমন প্রতিদিন বইমেলা উপলক্ষে তোমার সাজের একটা গল্প থাকে, এবং আজকে টিপ পড়ো নাই। হ্যাঁ নীল, আজকে আমি টিপ করিনি। তার মানে ভুলে গেছো? না, ভুলে যাইনি, আমার একটু তাড়াহুড়ো ছিল। আচ্ছা, তাহলে তাড়াহুড়ো করে যদি শেষ করে দাও, কারণ আমাদের সময়ও শেষ। না, তাড়াহুড়ো করে না আমরা আসলে, নীল আসলে আমাকে সবসময় বলে যে আমি তাড়াহুড়ো। বিদায় নিচ্ছি মিস্টার ফিক্স বর্ণমালার বইমেলা থেকে। আপনাদের কিন্তু তাড়াহুড়ো নেই, কারণ এখনো সময় আছে। আসবেন বইমেলায় এবং থাকবেন আমাদের সাথে। আজকের মতো